সঞ্জীব দা মানে এই মানুষটা নিয়ে কথা বলতে গেলে শুরু আছে, শেষ করতে পারবো না। আমরা যতটুকু হতে পেরেছি বা হওয়ার চেষ্টা করেছি তাতে এই মানুষটার অবদান মানে অনস্বীকার্য। এই শব্দটা আমরা প্রায় ইউজ করি, কিন্তু এটার সত্যিকার অর্থেই সঞ্জীব দা ছাড়া আমি হয়তো আজকের আমি হতে পারতাম না। যতটুকু হতে পেরেছি মানে হওয়ার চেষ্টা করেছি, কিছু তো হইতে পারি নাই। কিন্তু এই যে কোনো জব করলাম না, ব্যাংকে জব হয়েছিল সেটাও করলাম না, পড়াশোনা ম্যানেজমেন্টে কিন্তু সে অনুযায়ী চাকরি করলাম না, লেখালেখি গান এই সৃজনশীল শোবিজ জগতেই থেকে গেলাম। এটার কারণ সঞ্জীবদের হাত ধরে বাংলাদেশে অনেক বড় বড় তারকা সাংবাদিক তৈরি হয়েছে। আমি সেক্ষেত্রে খুবই নবীন এবং খুবই পেছনের শেষ দিককার একজন ছাত্র। মূলত সঞ্জীবদার সাথে আমার প্রথম যোগাযোগ হয় টেলিফোনে। আমি তখন ঈশ্বরদী পাঠক ফোরাম সংগঠন করি, কেবল ইন্টারমিডিয়েট পরীক্ষা দেয়া শেষ করেছি, রেজাল্ট বেরোলে কিন্তু পাঠক ফোরাম করতাম। পাঠক ফোরামের একটা সংগঠন করে একটা কমিটি করে একটা অনুষ্ঠান করব। তো ঈশ্বরদী সুগার ক্যান ইক্ষু গবেষণা কেন্দ্র মিলনায়তনে আমরা ভাড়া নিলাম। অনেক আগের কথা, এটা 96 এর কথা। তো আমরা ভাড়া ডিসকাউন্ট দিয়ে ভাড়া সাউন্ড সিস্টেম সহ সবকিছু মিলে আমাদের প্রায় কত 4,500 টাকা কি 5,000 টাকা হলো খরচ। তো সেটা আমরা চাঁদা তুলে জোগাড় করলাম। সেই সময় 5,000 টাকা জোগাড় করা মানে বিশাল ব্যাপার, আনবিলিভেবল ছিল। তো সেটা 100, 200, 50, 20 টাকা, 10 টাকা এরকম জোগাড় করে করে আমরা এটা করলাম। হল ভর্তি মানুষ ছিল এবং আমরা তৎকালীন এমপি ডিলু ছিল, উনি মারা গেছে, পরবর্তীতে ভূমিমন্ত্রী হয়েছিল। উনি উঠে বলল যে এটা খরচ হয়েছে যা 5,000 টাকা আমি সংগঠনকে দিয়ে দেবো, এত সুন্দর অনুষ্ঠান। আমরা তো মহা খুশি, এত টাকা আমরা চাঁদা তুললাম, সেই টাকাও পেয়ে যাব। এরপরে আমরা পৌরসভা অফিস যাই, এমপির বাসায় যাই, আমাদের বের করে দেওয়া হয়, টাকা আর পাইনি সেই 5,000 টাকা। যাই হোক, কিন্তু তার মূল কারণ ছিল সঞ্জীব চৌধুরী। আমি সেরা সংগঠক ছিলাম পাঠক ফোরামের। পরপর 2 কি 3 বছর পাঠক ফোরামে লিখতাম। এরপরে ইন্টারমিডিয়েটের পর ঢাকায় যাব। তো ঢাকায় যে সঞ্জীবদার সাথে দেখা করব এটুকু প্ল্যান। তো এর ভেতরে সঞ্জীবদা ফোন দিলেন একদিন, ঈশ্বরদী প্রেস ক্লাবের ফোনে। প্রেস ক্লাবের পাশে আমার মামার চা সিঙ্গাড়ার দোকান, এবং সেখান থেকে জানানো হলো আমাকে ডাকলেই চিনে ওই মামাকে বলে দেয়, মামা আবার খবর দেয়। তারপরে তখনও সেলফোন আসে নাই, সেই ফোনে প্রথম কথা, ঢাকা এলে দেখা করিস। ঢাকায় এলাম। ঢাকায় এসে প্রথমে খুব ধাক্কা খেলাম। এত ব্যস্ততম শহর, আমরা গ্রাম মফস্বলের ছেলে, প্রথম ঢাকা গেলে ধাক্কা খেতে হয়। আত্মীয় স্বজন খুব একটা জায়গা দিল না। এক বন্ধুর বাসায় আশ্রয় পেলাম। তো শীর্ণকায়, খুব হতাশাগ্রস্ত, ক্লান্ত শরীর নিয়ে ভরে কাগজে অফিসে গেলাম প্রথম সঞ্জীবদার সামনে। সঞ্জীবদা ব্যস্ত, আমি কোনায় বসে আছি, কথাবার্তা সারলেন। তারপরে আমার কল আসলো, আমাকে তাকালেন, সামনে বসলাম। তো কি করিস তুই? আমি বললাম যে আমি আসলে টিউশনি খুঁজতেছি, পজিট্রন কোচিং সেন্টারে আমি তখন কোচিং করব, কিন্তু কোচিং এর পয়সা নেই আমার কাছে। এদিকে আমার কাজিনরা ভর্তি হয়ে গেছে, এখন বুয়েটে পরীক্ষা দিলে কোচিং করতে হবে, নাহলে আমি পারবো না। গাইড বইটা জোগাড় করেছি, বাবার অবস্থা খুব খারাপ, কিন্তু কোচিং করবো কিভাবে? আমার টিউশনি করা দরকার, টিউশনি টাকা দিয়ে হলে 2-3 মাস কোচিং করতে পারবো, এছাড়া কোনো উপায় নাই। সো আমি বললাম যে এই অবস্থা, আমি আসলে টিউশনি খুঁজছি, যদি হয়ে যায়। আমি জানতাম না যে তখন আসলে লেখালেখি করে রেগুলার টাকা পয়সা পাওয়া যায়। তো বললো যে না, তুই কর, গান টান লিখে এখন তোর গান কে নিবে, তুই আগে মেলায় একটা ফিচার লেখ। আমি বললাম ফিচার লিখবো না, কিছু বিল পাবি, কত অন্তত 2,000-2,500 টাকা তো বিল তুলতে পারবি যদি ঠিকঠাক মতো লিখিস। 2,000-2,500 টাকা পাবো, বাহ, দারুণ ব্যাপার। তো প্রথমে আমাকে একটা কনসার্টে পাঠানো হলো, আমি আর রাসেল ওনিল পরবর্তীতে মারা গেছেন, আত্মহনন। সো বাই নেমে আমাদের রাসেল ওনিল ও তানভীর তারেক নামটি ছাপা হলো, এবং এই তানভীর তারেক নামটা সৈয়দ মোহাম্মদ তানভীর তারেক নামে লিখছিলাম। পরে সৈয়দ মোহাম্মদ বললো যে এটা তুই একদিন বিখ্যাত হবি, সো নামটা শর্ট করে দিল। সেই থেকে তানভীর তারেক নামে অফিসিয়াল নেম, ফেসবুক নেম, ক্যাসেটে, উপস্থাপন সব ক্ষেত্রে, সেটাও সঞ্জীবদার নাম কেটে আমাকে তানভীর তারেক করে দিলেন। এরপরে আমার চোখ মুখ দেখে বুঝতে পারতেন যে টাকা পয়সা নাই, 50-100 টাকা দিতেন মাঝে মাঝে রাকেটা। এক পর্যায়ে বিল হইতো না, পরে কাগজে বিল ঠিক মতো রেগুলার ছিল না, আমি খুব হতাশাগ্রস্ত ছিলাম। তারপরে ইমতিয়াজ ভাই আনন্দ ভবনে, উনি মুক্তকণ্ঠ অর্থাৎ বেক্সিমকো গ্রুপে কাজ করতো, উনি বললো যে ভরে কাগজে তো খুব বিল টিল হয় না, আপনি দেখছি রেগুলার আসেন, লিখবেন নাকি, কিছু টাকা পাবেন নগদ। অবশ্যই লিখবো, কি বলেন। এই ইমতিয়াজ ভাই আমাকে আনন্দ ভবনে নিয়ে গেলেন। আমি সঞ্জীবদাকে বললাম যে আমি আনন্দ ভবনেও লিখি, তাহলে কিছু পয়সা পাবো, টাকা পয়সা পাবো। এর ভিতরে লিখে আসলে আমার আয় উপার্জনের একটা বড় ব্যবস্থা করা শুরু করলাম। 2 হাত ভরে লিখতাম। আনন্দ ভবনের সারেগারে, মেলায়, বিভিন্ন রকম ইন্টারভিউ, সিরিজ, যা পারি, 100, 200, 500, 600 বড় বড় লেখা। যেদিন ছাপা হয়তো আমি শুধু টাকার অঙ্ক গুনতাম যে আজকে লিড স্টোরি হিসেবে ছাপা হয়েছে, এটা তো 600 টাকা পাবো। সঞ্জীবদার সাথে প্রতিদিন দেখা,
হতাশা লাগতো না, আমি কখনো হতাশ হই নাই। আমি এর কাছে যেদিন 5 টাকা ছিল ওই দিনে আমি মনে হয়েছি ভালোই তো আছি, এটুকুই বা কয়জন থাকে। শুক্রিয়া। সঞ্জীবদার রেকর্ডিং এ যাইতাম, বিখ্যাত হতে লাগলেন এবং বিখ্যাত ছিলেনই, কিন্তু গানে তার বিশাল ব্যাপ্তি তৈরি হলো। দলছুট ব্যান্ডের গান ইত্যাদিতে প্রচার হলো, ম্যাসিভ হিট। এরপরে একে একে গান হলো। দলছুটের একটা অ্যালবামে ধন্যবাদ আনতে আমার নাম ছিল, মেবি হৃদয়পুর অ্যালবামটাতেই ছিল, অনেকে নামের সাথে তানভীর তারিক। কি যে ভালো লাগলো, মানে সঞ্জীবদা আমাকে এভাবে রিকগনাইজ করবেন, মানে আমাকে ধন্যবাদ জানাবেন, কারণ অ্যালবামটির একটু পিয়ার দৌড়াদৌড়ি আমরা একটু সাথে ছিলাম, সেই অর্থে নামটা দিয়েছে সঙ্গী। তখন ক্যাসেট ইনগ্লেতে নিজের একটা নাম থাকা, মানে কোনো গান লিখি নাই কিন্তু সাথে থাকা, অদ্ভুত সব দিনগুলা। তারপরে অনেকবার দেখা হয়েছে। আমি যখন প্রথম আলোয় প্রদায়ক হিসেবে জয়েন করি, বা জয়েন না মানে লেখালেখি শুরু করি, তখন সঞ্জীবদাকে বলছিলাম যে সঞ্জীবদা একা, তখন ভীষণ একা, ভোরের কাগজ থেকে একে একে চলে সব প্রথম আলো দিচ্ছে, প্রথম আলো বেরোবে, সবাই জানে ভোরের কাগজ শূন্য বিরান মরুভূমির মতো। তখন সঞ্জীব চৌধুরী, আরিফ জেপ্তিক, আবিদা নাসরিন, কলিয়াপা সব আরো কয়েকজন ফিচার বিভাগ ফাঁকা খাখা করতো। আমি মাঝে মাঝে যাইতাম, আমরা কয়েকজন যাইতাম, 2-4 জন। তো বললো তুইও যাচ্ছিস মনে হয়? তো আমি বললাম যে না, আমার তো স্টাফ বা বেতনভুক্ত কর্মচারী তো হয়তো করবে না, কিছু লেখার সুযোগ পাবো, বিল নাকি ভালো পাওয়া যায়, অর্থাৎ লেখার টাকার অঙ্কটাও বেশি। ভীষণ অভাবে তাড়নায় মেসে থাকতাম, সো মেসের বিল, খাবার দাবার বিল, চলাফেরার বিল, আনন্দভবনে কাজ করা, প্রথম আলোয় কাজ করি, ভোরের কাগজে মাঝে মাঝে লিখি, 3টা পত্রিকা একটা করে যোগ। সঞ্জীবদা সবকিছুতে সাপোর্ট দিতেন, বলতেন যে সৃজনশীল কিছু কর। বাচ্চুভাইয়ের সাথে পরিচয় আসলে সঞ্জীবদার মাধ্যমেই। সঞ্জীবদাকে বলছিলাম বাচ্চুভাইয়ের সাথে দেখা করবো, সঞ্জীবদা বলছে আর কয়দিন পর। আমি সরাসরি চলে গেছি বাচ্চুভাইয়ের কাছে, সঞ্জীবদা পাঠাইছে। এইসব গল্প আমি বাচ্চুভাইয়ের সম্পর্কে স্মৃতিচারণে অনেকবার বলেছি। সঞ্জীবদার সাথে আমার একটা গুরু শিষ্য সম্পর্ক ছিল বলে হয়তো খুব একটা ছবি নাই, কারণ সঞ্জীবদার সাথে অনেকে অভিভাবক করতো। সুমন পাটোয়ারি ছিল, রুমি আপা ছিল, ফেরদৌসা রুমি খুবই দারুণ অ্যাক্টিভিস্ট, তার সাথে আমার মাঝে মাঝে কথা হয়। তো একটা আড়ষ্টতা তো ছিলই, মুগ্ধ হয়ে দেখতাম সঞ্জীবদা টেবিল চাপড়ে গান গাচ্ছে, এই সন্ধ্যা হবে এই সময়, কি দারুণ দিন ছিল। সঞ্জীবদা ভালো থাকবেন আপনি। সঞ্জীবদা যেদিন মারা যায় হঠাৎ স্তব্ধতা হয়ে পড়েছিল পুরো সংবাদ অঙ্গন। সংবাদের নানান রিপোর্টার হাসপাতালের সামনে লাইভ করছে সঞ্জীবদা অবস্থা নিয়ে। সঞ্জীবদা আসলে শেষ দিকে হতাশাগ্রস্ততায়, একাকিত্বে, নানান রকম চিন্তায়, সেই চিন্তাগুলো আমাদের এই গণমাধ্যমেই সমাজ দিয়েছে, তাকে ঠকিয়েছে অনেক বড় বড় মানুষরা, বড় বড় রকম ঠকবাজিরা, বড় বড় রকমের ঠকবাজি করেছে। সো সেগুলো দেখলাম, তখন মনে হলো ঢাকা শহর আসলে যতটা আপন ততটা নিষ্ঠুর। সঞ্জীবদা জানতেন। সঞ্জীবদা বাড়িতে গিয়েছি, রিক্সায় তুলে নিয়ে চলে গেছে। বাড়িতে হয়তো অল্প একটু সবজি আর রুটি আছে, ওই দিয়ে শুরু করছে খা, এবং সবার সাথে একই রকম। দলছুটের একটা কাভার হবে আনন্দভবনে, নজরুল ভাই কাভার করবেন, নজরুল ভাই সারেগারের তখন প্রধান, আমি আর এম এস রানা লিখি, বিশাল আয়োজন। সঞ্জীবদা কাভার পেজে তখন পুরো মিডিয়া, সঞ্জীব চৌধুরী আর দলছুটের বাপ্পা মজুমদার একসাথে, দারুণ গান হচ্ছে। সঞ্জীবদা সলো বেরোলো, খুব একটা চললো না, কিন্তু অ্যালবামটা নানান জায়গায় প্রশংসিত হলো। অদ্ভুত এক বাউন্ডারিলে বইও বের করেনি, 1-8টা বই বের করছে। এরকম সাধক মানুষ খুব কম। সঞ্জীবদা যতটুকু লিখতেন, কংক্রিট লিখতেন, খুব বেশি লিখতেন না, যা লিখতেন বারুদ ছিল। গদ্য, পদ্য, গীতিকবিতা, মুক্ত গদ্য, ভ্রমণ। জেমসের ইন্টারভিউ করেছিলেন, জেমস অসাধারণ, 2 সাধক একসাথে যেন কথা বলছেন, অনেক স্মৃতি। এরপর বেশ কিছু কাল পরে আমি একটা রবীন্দ্রসঙ্গীতে অ্যালবাম করি, একটা আধুনিক অ্যালবাম করি একটা মেয়ের। তো সেটা লঞ্চিং হয়েছিল মৌচাকে। তো আমি অতিথি হিসেবে সঞ্জীবদাকে চাইছিলাম যে দাদা একটু এসে অ্যালবামটা মোড়ক উন্মোচন করে যাবেন। আমি আমার কথা সুরে একটা অ্যালবাম, খুব অ্যাপ্রিসিয়েট করেছিলেন। সন্ধ্যাবেলা ডিনার প্রোগ্রাম ছিল, দাদা এসেছিলেন। সেই ছবিগুলো আমি খুঁজছি, নাই আমার কাছে, কিন্তু বুকের ভেতরে অদ্ভুত সময়ে সঞ্জীবদার কথা মনে পড়ে। কত প্রিয় মানুষ, কাছে মানুষ চলে গেছে, সঞ্জীবদা আরো অনেক আগে চলে গেছে। দাদা ভালো থাকবেন, আপনি ভালো থাকবেন। আসলে অনেক রকম ভাবে অনেকে শ্রদ্ধা জ্ঞাপন করবে আপনার, কিন্তু আমার মতো খুব পেছনের কাতারের এক ছোটখাটো ক্ষুদ্র শিষ্যের এই শ্রদ্ধা আপনি গ্রহণ করুন। ঈশ্বর আল্লাহ আপনাকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ।